মোমেন্টাম এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত। উপপাদ্য 20 শেখার আগে আমাদের কিন্তু কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণের ধারণাগুলো ভালোভাবে ক্লিয়ার হতে হবে। তো এই মুহূর্তে আমরা কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণ সম্পর্কে জানব। তো সবার আগে আমরা একটা বৃত্ত কল্পনা করি এবং আমরা জানি যে বৃত্তের পরিধি মূলত বৃত্তের দৈর্ঘ্য এবং এই বক্ররেখাটাকে আসলে বৃত্ত ধারণা করা। এখন আমরা যদি এই বৃত্তের পরিধির একটা অংশ কেটে নিই তাহলে এখানে মূলত দুইটি চাপ সৃষ্টি হয়। যদিও আমাদের উদ্দেশ্য ছিল একটি মাত্র চাপ সৃষ্টি করার, কিন্তু আসলে এখানে একটা ছোট চাপ এবং একটা বড় চাপ সৃষ্টি হয়। এখন এই যে দুইটি চাপ, এই দুইটি চাপকে আমরা বলি হলো, প্রথমত ছোট চাপটাকে বলি উপচাপ এবং এই যে বড় যে চাপটা সৃষ্টি হলো এটাকে আমরা বলি হচ্ছে অধিচাপ। এখন এই যে উপচাপের দুইটি প্রান্ত বিন্দু থাকবে, আমরা এদের নামকরণও করতে পারি। যেমন আমরা ধরলাম যে প্রান্ত বিন্দু দুটো হলো যথাক্রমে এ এবং বি। এখন আমরা যদি এই প্রান্ত বিন্দুদ্বয় এই বৃত্তের কেন্দ্রে যোগ করি তাহলে অবশ্যই একটা কোণ উৎপন্ন হবে, কারণ আমরা জানি ইউক্লিডের স্বীকার্য অনুযায়ী যে দুইটি রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে কিন্তু কোণ উৎপন্ন হয়। তো এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন হলো। এই যে কোণটা, এই কোণটাকে আমরা বলবো হলো কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, একই সাথে আমরা যদি এই দুইটি প্রান্ত বিন্দুদ্বয় বৃত্তের পরিধির যে কোনো বিন্দুতে, সেটা যে কোনো বিন্দু হতে পারে, আমি যদি প্রান্ত বিন্দুদ্বয় যে কোনো একটা বিন্দুতে যোগ করি, ধরি এই বিন্দুটার নাম পি এবং এই প্রান্ত বিন্দুদ্বয় আমরা এই পি বিন্দুতে যোগ করলাম, তাহলে এই যে কোণটি সৃষ্টি হলো এই কোণটিকে আমরা বলতে পারি যেটা হলো একটা বৃত্তস্থ কোণ। এখন যেহেতু এই বৃত্তস্থ কোণ এবং এই কেন্দ্রস্থ কোণ, এই দুইটি কোণ একই চাপ থেকে সৃষ্টি হয়, এদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক থাকে। তো সেই সম্পর্ক সম্পর্কেই আমরা উপপাদ্য 20-এ জানবো যে আসলে এদের মধ্যকার রিলেশনটা কেমন। তো তার আগে আমাদের এই দুইটা কোণ সম্পর্কে ভালোভাবে জানতে হবে যে এরা আসলে কত ধরনের হয়। যেমন যেহেতু উপচাপের উপর ভিত্তি করে আমরা এই বৃত্তস্থ কোণটি সৃষ্টি করেছি, আমরা কিন্তু এটাকে বলতে পারি উপবৃত্তস্থ কোণ। আবার একইভাবে আমরা যদি এই বড় চাপটাকে চিন্তা করি, যে এই যে বড় চাপ, বা এর জন্য আমরা একটা আলাদা বৃত্ত এঁকে নিতে পারি। এই যে আমরা একটা ছোট্ট চাপ কেটে নিলাম, তার ফলশ্রুতিতে কিন্তু এখানে একটা বড় চাপ সৃষ্টি হলো। এটা কিন্তু আমরা ইচ্ছাকৃত করিনি, এটা সৃষ্টি হবেই। এখন এই দুইটা চাপের উপর যদি আমরা চাপের এই প্রান্ত বিন্দুদ্বয় থেকে যদি যে কোনো একটা বিন্দুতে আমরা এরকম যোগ করি তাহলে এই যে কোণটা উৎপন্ন হলো এই কোণটাকে আমরা আবারও বলতে পারবো যে এরা বৃত্তস্থ কোণ। কিন্তু যেহেতু এটা অধিচাপের উপরে ভিত্তি করে তৈরি হলো, এজন্য আমরা একে বলবো অধিবৃত্তস্থ চাপ। তো আপাতত আমরা এই দুইটা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার হলাম যে একটা চাপের উপর দণ্ডায়মান কোনো একটা কোণ যদি সেটা আমাদের পরিধির কোনো বিন্দুতে সৃষ্টি হয় তাহলে আমরা তাকে বলতে পারি বৃত্তস্থ কোণ, এবং সেটা যদি উপচাপের উপর দণ্ডায়মান হয় তাহলে সেটাকে আমরা বলবো উপবৃত্তস্থ কোণ। আর সেটা যদি অধিচাপের উপর দণ্ডায়মান হয় তাহলে আমরা বলবো অধিবৃত্তস্থ কোণ। এবং দেখা যায় যে উপবৃত্তস্থ কোণ যারা, তারা কিন্তু সবসময় 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয়, অর্থাৎ সূক্ষ্ম কোণ হয়। এটা দেখলেই কিন্তু বোঝা যায়, কিন্তু যদিও এটা প্রমাণ করা যায়, আমরা এখন প্রমাণ করব না, আমরা জিনিসটার একটা ভাষা বা সারফেস লেভেলের একটা ধারণা রাখবো। আর যদি অধিচাপের উপর সৃষ্টি হয় বা অধিবৃত্তস্থ যে কোণটা হয় সেই কোণটা কিন্তু সবসময় 90 ডিগ্রি অপেক্ষা বড় হয়। এবং এই অধিচাপের উপর ভিত্তি করে যে কেন্দ্রস্থ কোণটা সৃষ্টি হয় সেই কেন্দ্রস্থ কোণটা আসলে কিন্তু এমন হয়। তার মানে অধিচাপ বা উপচাপ এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি এই কনসেপ্টটা ভালো করে বুঝতে পারি তাহলে আগামীতে আমরা উপপাদ্য 20
খুবই ভালোভাবে বুঝতে পারবো। তো আপাতত কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণ সম্পর্কিত এই ধারণার পাশাপাশি আমাদের আর একটা ছোট্ট ধারণা লাগবে, যেটা আমরা আগে শিখে এসেছি, কিন্তু একটা ছোট্ট ধারণা না হলে পরবর্তীতে উপপাদ্য বিশেষে আমরা এই জিনিসটা মিস করব। তো ব্যাপারটা কি, যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, ধরা যাক ত্রিভুজটির নাম ABC, তো যে কোনো একটা বাহু যদি আমরা বর্ধিত করি, তাহলে এই বর্ধিতাংশের সাথে এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন হয়। এই কোণটাকে বলা হয় বহিস্থ কোণ। তো যেহেতু এটা বাইরে অবস্থিত, তাই আমরা এই কোণটাকে বলছি যেটা বহিস্থ কোণ। তার মানে নিশ্চয়ই ভিতরে অবস্থিত এই কোণগুলোকে আমরা বলবো অন্তস্থ কোণ। তো এই কোণটার নাম আমি দিলাম X, এটার নাম দিলাম Y, এটার নাম দিলাম Z। তো এই তিনটাই কিন্তু অন্তস্থ কোণ। কিন্তু যদি আমরা বহিস্থ কোণের সাপেক্ষে চিন্তা করি, তাহলে এই কোণটা বহিস্থ কোণের পাশে। তো কাছাকাছি বা পাশাপাশি দুইটা কোণকে আমরা বলি হলো সন্নিহিত কোণ। এটা কিন্তু একটা জ্যামিতিক বা গাণিতিক ভাষা। তো এই জেড কিন্তু আসলে এই কোণের একটা সন্নিহিত কোণ। আর যেহেতু এটা অন্তস্থ, তাই আমরা বলতে পারি এটা সন্নিহিত অন্তস্থ কোণ। আবার এক্স এবং ওয়াই এরা কিন্তু এই বহিস্থ কোণের কাছের কোনো কোণ নয়, দূরের কোণ। তো এরকম দূরে থাকলে আমরা গাণিতিকভাবে এদের বলতে পারি যে এরা বিপরীত। তো এক্স এবং ওয়াই এরা কিন্তু আসলে বিপরীত কোণ। তো এখানে আমরা তিনটা জিনিস সম্পর্কে খুব স্পষ্ট ধারণা লাভ করব। সেটা হলো যে বহিস্থ কোণ আর বিপরীত অন্তস্থ কোণ, এই জিনিসটার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। আমরা প্রমাণে যাব না, তবে আমরা একটা ভাষা যে ধারণাটা আমাদের রাখতে হবে সেটা হলো এই যে বহিস্থ কোণটা থাকে, আচ্ছা এটার নাম আমরা পি ব্যবহার করি, এই বহিস্থ কোণ সবসময় এর বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়। এবং এটা বোঝাও খুব সহজ, কারণ এখানে এই পি এবং জেড, এই জেড কিন্তু এই দুইটা কোণের সাথে যদি যোগ করা হয় তাহলে এখানে টোটাল 180 ডিগ্রি হয়। এবং আবার এই জেড যদি পি এর সাথে যোগ করা হয় তাহলেও কিন্তু এখানে টোটাল 180 ডিগ্রি হয়। তো এই জন্য উভয় পক্ষ থেকে আবার জেড জেড বাদ দিয়ে দিলে পি সমান সমান কিন্তু এক্স প্লাস ওয়াই থাকে। তো এই জিনিসটাও বোঝা কিন্তু অনেকটা সহজ। তো আমরা শিখলাম হলো কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, উপবৃত্তস্থ কোণ এবং অধিবৃত্তস্থ কোণ, এবং একই সাথে বহিস্থ কোণের সাথে ত্রিভুজের যে বিপরীত অন্তস্থ কোণ থাকে তাদের একটা সম্পর্ক, যেটা আমাদের উপপাদ্য 20 বুঝতে খুবই সহায়ক হবে। তো ধন্যবাদ, এই পর্যন্ত। দেখা হবে উপপাদ্য 20-এ।